নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন বুদ্ধদেব গুহর লেখা কুমুদিনী। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। তুমি এখন কোথায়? সবে অফিস থেকে ফিরেছি, এখন আরাম করে এক কাপ চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর চানে যাব। তুমি কি বাথটাবে চান করো না শাওয়ারে? বাথটাব কোথায় পাবো, আমি শাওয়ারেই চান করি। কখনো কখনো কলের নিচে বালতি পেতে তাতে জল ভরেও চান করি। জলে কি আতর মেশাও? না, আমি কি বাদশা জাতি? আমি অতি নগণ্যজন। মাটিতে বসে চান করো? না, কাঠের জল চৌকি আছে, তাতে বসে করি। তারা থাকলে অবশ্য শাওয়ারেই করি। আর তারা না থাকলে জল চৌকিতে বসে আরাম করে সময় নিয়ে সাবান মাখি, শ্যাম্পু করি, তারপর অনেকক্ষণ ধরে চান করি। ইস, ভাবতেও গা শিউরে উঠছে। তোমার চান ঘর তখন তোমার গায়ের গন্ধে নিশ্চয়ই ম করে। অত জানি না। কখনো ঝর্ণাতলার নির্জনে চান করেছ? বনের মধ্যে, পাখির ডাকের মধ্যে, ঝর্ণার বহতা জলের শব্দের মধ্যে? আপনি নিয়ে গেলেন কোথায় জঙ্গলে? আপনার মতো পাহারাদার সঙ্গে না নিয়ে কি অমন করে চান করা যায়? এদেশের মেয়েরা এখনো অনেক ব্যাপারেই পরাধীন, তাদের পক্ষে এখনো অনেক কিছুই করা সম্ভব নয়। ইউরোপ বা আমেরিকা কানাডার মেয়েরা একা একা জঙ্গলে গিয়ে ট্রেকিং করে, তাঁবু খাটিয়ে থাকে। তা কি আমরা পারি? আমাদের যে অনেকে বিপদ। পাহারাদারি যদি চোর হয় তবে তো আরো বিপদের কথা। বিপদ তো আছে অবশ্যই। আমি না হয় বিবশনা স্নানরতা তোমাকে পাহারা দিলাম, কিন্তু আমার লোভকে পাহারা দেবে কে? যে লোভকে বাইরে থেকে দেখা যায় না, সে যে পাহারাদারের বুকের মধ্যেই বাস করে, এবং কোনো কুমুহূর্তে যে সে বাইরে বেরোতে চাইবে তা কি পাহারাদার নিজেই জানে? কথাই আপনার সঙ্গে পারবো না। না, এখন কথা বলার সময়ও নয়। তুমি ক্লান্ত হয়ে ফিরেছ, যাও এবার চা খেয়ে চানে যাও। তারপর ডাহুক বলল, দুপুরে কি মোবাইল অফ করে রেখেছিলে? হ্যাঁ, সাইটে গেছিলাম তো। কোথায়? চন্দননগরে, সেখানে নতুন মাল্টিপ্লেক্স। বাহ, দিনে দিনে আর্কিটেক্ট হিসেবে তোমার বিশ্বজোড়া খ্যাতি হোক এই প্রার্থনা করছি। এবারে ছাড়ো। না, ছাড়বো না, আপনি ছাড়ুন। আহা, কি ভালোই শোনালো কথাটা। তুমি আমাকে ছাড়বে না। কথাটা যদি জীবনে সত্যি হতো। তারপর ডাহুক বলল, ছাড়ছি, শুধু একটা কথা বলো। কি কথা? তোমার চানঘরে টিকটিকি আছে? হঠাৎ আছে কিনা বলো। লক্ষ্য করিনি, থাকলেও থাকতে পারে, কিন্তু কেন ও কথা? যদি থেকে থাকে তাহলে নিরাবরণ হয়ে চান করার সময় মনে রেখো যে আমি সেই টিকটিকি, তোমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছি। সত্যি আপনি ইনকরেজেবল। আপনার কত বয়স হলো বলুন তো? শরীরের বয়স যাই হোক, মনের বয়স 17। আমার শরীর যতই বুড়ো হচ্ছে, মন ততই তরুণ হচ্ছে। এটা কি একটা রোগ? রোগ কিনা জানি না, তবে দিনে দিনে যে একটি হয়ে উঠেছেন তাতে কোনো সন্দেহই নেই। আহা, অমন করে বলো না কুমু। আ ম্যান ইজ অ্যাজ ইয়াং অ্যাজ হি ফিলস অ্যান্ড আ ওম্যান ইজ অ্যাজ ইয়াং অ্যাজ সি লুকস। প্রাণে কি এমন করে আঘাত দিতে আছে? তোমাকে আমার এই সুগন্ধি হৃদয় কবেই দিয়ে দিতে পারতাম, কিন্তু কিন্তু কি? তুমি যে এখনো তরুণী আছো, বাচ্চা মেয়ে। अभी कमलीन हो, कहीं खो देगी मेरा दिल, तुम्हारे लिए रखा है ले लेना जोआ होकर। মানে হলো তুমি যে এখনো ছোট্ট আছো, এখন দিলে কোথায় হারিয়ে ফেলবে আমার এই হৃদয়। তোমার জন্যই রাখা আছে, বড় হবার পর নিয়ে নিও। তুমি কোথায়? ডাহুক বলল, কুমুদিনী মোবাইলে এলে। আমি শান্তিনিকেতনে। কবে গেলে? গতকাল এসেছি। থাকবে কদিন? 3 দিন।
আমি পৌঁছে যাব? একদম না। আমার তো ওঠার জায়গার অভাব নেই। আমার নিজের তো একটা পর্ণকুটির আছে সেখানে। জানি। অনেকে বলে পর্ণকুটির, বাড়ির নাম কেঁচে গন্ডুস। বাহ, অরিজিনাল নাম। যাই চলে? বলছি না, একদম না। বেশ, তাই হবে। জানেন, কাল আপনাকে স্বপ্নে দেখেছি। এই রে, এবার আমার মরার সময় হয়েছে। একদম বাজে কথা বলবেন না। কেন? আমি মরলে তোমার কি? আমার কিছু হোক না হোক, আপনার অগণিত পাঠিকা একসঙ্গে গলায় দড়ি দেবে। আমার লেখা কি শুধু পাঠিকারাই পড়ে? আমার কি পাঠক নেই? অবশ্যই আছে, তবে তারা সংখ্যাতে অত ভারী নয়। তুমি না হয় কালই আমাকে স্বপ্নে দেখলে, আমি তো রোজই তোমাকে দেখি। এ কথা আর কজনকে বলেন? ওই তো তোমার দোষ। তোমাকে যা দিয়েছি, যা দিই, তার দাম বোঝো না বলেই অমন করে বলতে পারো। তোমাকে অনেক দিয়েও যদি উদ্বৃত্ত কিছু থাকে, তা অন্য এক বা একাধিক জনকে দিলে তোমার আপত্তির কি কারণ থাকতে পারে? তার স্বপ্নে কি হলো তা একটু বলো শুনি। স্বপ্নে কি কোনো কিছুই হয়? হয় না বলেই স্বপ্ন এত দামি। দেখলাম আমি আমাদের শান্তিনিকেতনের বাড়ির মস্ত বাগানে ঘুরে বেড়াচ্ছি। বেলা পড়ে আসছে, শরতের বেলা। কমলা রঙা বিধুর আলোয় চারধার রাঙিয়ে দিয়েছে। নানা পাখির কলকাকলিতে মুখর আকাশ বাতাস। এমন সময় আপনি বাগানের গেটে দাঁড়িয়ে ডাকলেন, কুমু, বাড়ি আছো? শক্তি চট্টোপাধ্যায় যেমন করে অবনী বাড়ি আছো বলতেন, তেমনই করে বলেই গেট খুলে বাগানে ঢুকে এলেন। আমাদের নাগচম্পা গাছের উঁচু ডালে ডাহুক বাসা বেঁধেছে। সেই বাসা আর নিচে নামা ডাহুকদের দিকে চেয়ে আমার আপনার কথা মনে পড়ছিল। আপনার নাম ডাহুক কে দিয়েছিল? ডাহুকেরা তো ডুকডুক করে ডাকে আর সাবধানী পায়ে ছাঁকি দিয়ে দিয়ে হাঁটে। আপনি তো বাঘের মতন হাঁটেন। আপনার নাম ডাহুক দিয়েছিলেন কে? নাম দিয়েছিলেন মা। আমি বড় হবার পর মা একদিন বলেছিলেন, আমার মামার বাড়ি হাজারিবাগের পগমলে। এক সুন্দর সভ্য আর্টিস্ট ভদ্রলোক ছিলেন সে বাড়িতে। মাকে প্রথম যৌবনে প্রেম নিবেদন করেছিলেন। তখনকার দিনে মেয়েদের নিজস্ব ইচ্ছা বলতে তো প্রায় কিছুই ছিল না। দাদামশাই মায়ের বিয়ে দিয়েছিলেন সম্বন্ধ করে। বেরসিক বাঘ শিকারী এক মাইনিং ইঞ্জিনিয়ারের সঙ্গে, মানে আমার বাবা। মা বোধহয় তার সেই প্রেমিককে কোনোদিনই ভুলতে পারেননি, মানে সেই আর্টিস্টকে। তার নাম ছিল ডাহুক। তার লেখা অনেকগুলো চিঠি মা আতর মাখিয়ে রেখে দিয়েছিলেন তার চেস্ট অফ ড্রয়ারের মধ্যে। গভীর রাতে টেবিল লাইটে ডে লাইট বাল্ব লাগানো সাদাটে আলোর বৃত্তর মধ্যে বসে সেই সব চিঠিগুলি মা পড়তেন। বাবা যখন কয়লা খাদানে যেতেন তখন। চিঠিগুলো যখন পড়তেন মা, তখন মায়ের মুখে এক আশ্চর্য নরম আলোতে ভরে যেত, প্রেমের আলো, যা একজন মেয়েকে শুধু তার প্রেমিকই দিতে পারে, এবং খুব কম স্বামী তা দেওয়ার ক্ষমতা রাখেন। আগেই বলেছি, সেই আর্টিস্টের নাম ছিল ডাহুক। জীবনে সেই ডাহুককে পাননি বলেই তার প্রথম পুত্র সন্তানের নাম রেখেছিলেন ডাহুক। দাদামশাই বিয়ে দেননি তার সঙ্গে মায়ের, কারণ তখনকার দিনের আর্টিস্টদের চালচুলো ছিল না। পরবর্তী জীবনে পরিতোষ সেন, যোগেন চৌধুরী বা কেজিদাদের মতো নামী আর্টিস্ট না হতে পারলেও ডাহুক সেন খুব বড় মাপের আর্টিস্ট হিসেবে পরিচিত হয়েছিলেন। শেষ জীবনে তার এক একটি ছবি 50-60 লাখ টাকাতে বিক্রি হতো। বাবা সারা জীবনেও যা রোজগার করতে পারেননি। আমার মায়ের মৃত্যুর পরের বছর ডাহুক সেন মারা যান প্যারিসে। তার একটি ছবি, মায়ের নামে যে ছবির নামকরণ করেছিলেন তিনি, সৌদামিনী, লন্ডনে সাতবীর বিশ্ববিখ্যাত নিলামঘর থেকে প্রায় 1 কোটি টাকাতে বিক্রি হয়েছিল। এ খবর মায়ের মৃত্যুর পর আমি জেনেছিলাম। সেই সৌদামিনী পরে কোনো আমেরিকান বা জাপানি কালেক্টরের ঘরের দেওয়াল আলো করেছিল, তা মা জানতেও পেলেন না। এখন মনে হয় প্রকৃত প্রেমের পরিণতি এমনই হয়। সংসারের দাম্পত্যের নিত্য নৈমিত্তিকতার মালিন্যেও তা মলিন হয় না। সত্যি, তখন প্রেমিক প্রেমিকারা কি সুন্দর সব চিঠি লিখতেন।
ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা SMS বা সেলফোনের কথা নয়তো ইন্টারনেটের মাধ্যমেই প্রেমের কথা বলবে এবং তা নিয়ে তারা বাহাদুরিও করবে হয়তো। তাদের মন মুছে যাবে, হারিয়ে যাবে। কেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে তো রেখেও দিতে পারে। মোমের আলোতে বা টেবিল ল্যাম্পের আলোতে রাত জেগে লেখা এবং পড়া প্রেমের কাম জর্জর চিঠির তুলনা কি ইন্টারনেটের প্রেমপত্র কখনোই হবে? মনে হয় না। যাকগে যাক, তোমার স্বপ্নের কথাটাই শোনা হলো না ভালো করে। বলো না, তারপরে কি হলো? কি দেখলে স্বপ্নে? আপনি বাগানের গেট খুলে ভিতরে এলে আমি বললাম, আপনাকে আমাদের বাগানের স্থলপদ্ম গাছ থেকে ছিঁড়ে এই বেলা শেষের একটি রক্তিমাভা স্থলপদ্ম আপনাকে দেব। দুষ, আমি স্থলপদ্ম নিতামই না। তাহলে কি নিতেন? আমি তোমার রক্তিমাভা স্তনপদ্ম নিতাম, দু হাতের করপুটে ধরতাম, তোমার সামনে নতজানু হয়ে বসে, পরম সোহাগে। আপনি ভীষণই অসভ্য। কেন, স্তনপদ্ম শব্দটি পছন্দ হলো না? উর্দু কবি সেই বলেছিলেন না, নিগাহে যায় কাহা সিনে সে উঠকর হুয়া তো হুসন কি দৌলত গরি হে। মানে আমি উর্দু বুঝি না। একটু একটু বুঝলে ভালো করতে, উর্দুর মতো ভাষা নেই বেশি। মানে হলো বিধাতা তো সুন্দরীর সব দৌলত স্তনেই করে রেখেছেন। চোখ তাই স্তন ছেড়ে যে আর কোথাও যেতেই চায় না। এখন আমার আর কথা বলার সময় নেই, একেবারে উস্কো খুস্কো হয়ে আছি, একটু সাজুগুজু করতে হবে, পিকোদের বাড়ি যেতে হবে। उलझी सुलझी रहने दो, क्यों सर पर आफत लाती हो, दिल का धड़कन बांटती है जब बालों का सुलझाती हो। এর বা মানে কি? মানে হলো যেমন আছো তেমনই এসো, আর করো না সাজ। তুমি উস্কো খুস্কোই থাকো। সাজগোজ করে আমার মাথার উপরে বিপদ কেন ডেকে আনবে বলো? তুমি সাজলে গুজলে আমার বুকের ধুকপুকানি যে আরও বেড়ে যাবে। তাই লক্ষ্মী সোনা, সাজুগুজু করো না। আমি এবার অফ করছি মোবাইল। করো, তোমায় কি যেতে হবে? আরে বললাম না, পিকোদের বাড়ি নেমন্তন্ন আছে, আজকে চিন্ময়দার জন্মদিন। দামড়া লোকগুলো জন্মদিন পালন কেন করে বলো তো? বাচ্চাদের জন্মদিন হয় তাও একরকম, তবু নামি দামি মানুষ হলেও কথা ছিল। তোমার চিন্ময়দার মতো মার্কেন্টাইল কোম্পানির বড় সাহেবের জন্মদিন পালনের মধ্যে এক ধরনের আদিখ্যাতাপনা আছে, হাইট অফ নার্সিসিজম। অমন করে বলছেন কেন? তার কাছের মানুষেরা যদি ভালোবেসে তার জন্মদিন পালন করে, তাতে আপনার গাত্রদাহ কেন? গাত্রদাহের ব্যাপার নয়, আমার এইসব নেকুপুসুমুনু ব্যাপার ভালো লাগে না। মোমবাতি বসানো কেক, সামনে গিয়ে ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটা, তারপর পরম বেসুরে হ্যাপি বার্থডে টু ইউ গান গাওয়া, এইসব বিলেতিকে তা একেবারেই অসহ্য লাগে। আমাদের ভারতীয় মতে যদি জন্মদিন পালিত হয় তাও সহ্য হয়। সাহেবদের অনুকরণ করে আমরা অনেক কিছুই করি, কিন্তু নিউ ইয়ার্স ইভে লাল নীল টুপি পরে বাঁশি বাজিয়ে ধুমসো ধুমসো মানুষদের, ধুমসি ধুমসি অকাল কুষ্মাণ্ড মহিলাদের সঙ্গে কুৎসিত নাচানাচি এবং 12টা বাজলে মুহূর্তের সুযোগ নিয়ে কামের কর্কশ চুমু খাওয়া, এ সবই অত্যন্ত কুরুচিকর বলে মনে হয় আমার, চিরদিনই মনে হয়েছে। আপনিও তো অনেক ক্লাবের মেম্বার। তা বটে, কিন্তু কোনো ক্লাবেরই নিউ ইয়ার্স ইভ বা ক্রিসমাস পার্টিতে আমি জীবনে যাইনি, এমনকি ক্যালকাটা ক্লাবের ইন্টারন্যাশনাল ইভিনিংয়েও নয়। কেন জানি না, এসব বিজাতীয় ব্যাপারে আমার কখনো কোনো আকর্ষণ ছিল না। তাছাড়া সকলেই যা করে তা করার উৎসাহ আমার কখনোই হয়নি। তুমি আমার সঙ্গে ডিসেম্বরের শেষে কোনো জঙ্গলে চলো। 31শে রাত, বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারের মধ্যে যখন পাহাড়তলিতে নীল কুয়াশার মেঘ জমে, দূরের শীর্ণ নদীর উপরে শীতার্ত মোহনায় রাতে ইয়ালো বা রেড ওয়াটেলড ল্যাপ উইং যখন ডিডিউ ডুইট করে লম্বা লম্বা পা ঝুলিয়ে বুকের মধ্যে চমক তুলে ডেকে ফেরে, তখন বনবাংলোর সামনের ক্যাম্পফায়ারের আগুনে সাকলিং পিগের বারবিকিউ করা দেখতে দেখতে রেড ওয়াইন খেতে খেতে
নতুন বছরকে স্বাগত জানাতে কি ভালো যে লাগে কি বলবো। তারপর নতুন বছর এসে গেলে তোমারই মতো কোনো সঙ্গিনীর সঙ্গে বাংলোর ভিতরে ঢুকে হিমশীতল শয্যাকে দুজনের শরীরের উত্তাপে উষ্ণ করে তুলতে যে কি আরাম, উত্তেজনা আর আনন্দ, তা যারা জানেনি কখনোই তারাই এরকম বালখিল্যের মতো বা বাফুন্সদের মতো লাল নীল টুপি পরে বাঁশি বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। ওরকম লোভ দেখাবেন না, ভালো হবে না। কিন্তু শুধু মুখেই বলেন, নিয়ে তো গেলেন না একবারে জঙ্গলে, শুধু কথারই কথা। আমি তো নিয়ে যেতে পারি, তোমার কি সাহস হবে? সাহসের পরীক্ষাটা একবার নিয়েই দেখুন না। বেশ, কথা দিলাম, এই শীতেই নিয়ে যাব তোমাকে। কোন জঙ্গলে? যে জঙ্গলে যেতে চাও। ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সুন্দরবনে, যেখানে বলবে। আমি তো জঙ্গলি জানোয়ারি, বন্যেরা বনে সুন্দর, নারীরা আমার ক্রোড়ে। যাবে? যাবো, কথা দিলাম, কিন্তু এবারে ছাড়তে হবে। আমাকে গান গাইতে বলেছে পিকোদি। চিন্ময়দাও আমার গান খুব ভালোবাসে। তোমার দুর্ভাগ্য যে কুমড়ো পটাশদের গান শুনিয়ে গানের এবং নিজেরও এমন অবমাননা করো। যাকে তাকে গান শোনাও কেন? তোমার চিন্ময়দা রবীন্দ্রসঙ্গীতের কি বোঝে? আমি এবারে সত্যি সুইচ অফ করে দিলাম মোবাইলের। ঠিক আছে, আমি রাত 11:30টাতে আবার করব। ততক্ষণে ফিরে আসবে নিশ্চয়ই। ততক্ষণে তোমাদের শান্তিনিকেতনের গাছগাছালি তাদের গায়ের গন্ধে শরতের রাতকে আমোদিত করে তুলবে। শিউলির গন্ধ ভাসবে পরিবেশে, তখনই ফোন করব। 11:30টার মধ্যে বুড়ো খোকার জন্মদিনে ইডিয়েটিক উৎসব শেষ হবে তো? হোপফুলি। এখানে ট্রান্সপোর্ট একটা প্রবলেম। আমার অবশ্য গাড়ি থাকবে, সাইকেল রিক্সা। দুমকার বাসিন্দা রামদিন রিক্সাওয়ালা। আমি যতদিন থাকি ততদিন ওকে অন্যের ডিউটি করতে দিই না, শুধু আমারই খেদমত গাড়ি করেও। তখন দিন হিসাবে টাকা দিয়ে পুষিয়ে দিই ওকে। শান্তিনিকেতনে মোটর গাড়ি চলাচলই বন্ধ করে দেওয়া উচিত, যেখানে যা মানায়। সত্যি, শান্তিনিকেতনের পথে পথে রিক্সা চড়ে বেড়ানোর মতো আনন্দ আর কিছুই নেই। তা কাঙ্কালিতলাতেও যাও কি কোপাইয়ে? আরে কথা নয়, আমি কিন্তু একটু সাজবো। সাজো, বুড়োগুলোকে চমকাও। মানুষ যত বুড়ো হয় ততই যুবতীদের সঙ্গ চায়। আপনার মতো? আই অবজেক্ট। আমার বয়স 17। আমি আজীবন নবীন কিশোর। আমি বিধাতার ফ্লুক। আই অ্যাম অ্যান এক্সেপশন। ফোনে এক একজন মানুষ এক এক রকম করে ধরে। কেউ কেউ ল্যান্ডলাইনের বেলাতে রিসিভার তুলে কম্পিউটারে রেকর্ডেড মেসেজের মতোই ফোনের নাম্বার বলেন। কেউ বলেন বলছি, কেউ যন্ত্রচালিতের মতো বলেন হ্যালো। দু একজন তরুণ তরুণী বলেন হাই। আনন্দ পাবলিশার্সের বাদল বসু বলেন হ্যালিও। হয়তো ভাবেন এরকম উচ্চারণের সাহেবিয়ানাটা বেশি দেখানো হলো। কেউ কেউ সাহেবী কেতায় রিসিভার তুলে বলেন মুখার্জি, চ্যাটার্জি, সানিয়াল ইত্যাদি। কুমুদিনী বলেন বলুন। কুমুদিনীকে ফোনে পেলে তুমি কোথায় শব্দ দুটিও যখন মন্ত্রোচ্চারণের মতো উচ্চারণ করে ডাহু, তখন তার গলার স্বরে এমনই এক আরতি উচ্চারিত হয় যে কুমুদিনীর মনে হয় যে স্বর্গ, মর্ত, পাতাল যেখানেই সে থাক না কেন, ডাহুক তাকে যেন ঠিকই খুঁজে পাবে। ভারী উষ্ণতা মাখা থাকে শব্দ দুটিতে। তুমি কোথায়? এই তো ফিরলাম পিকো দিদির বাড়ি থেকে। এখন কটা বাজে? 11:45। তোমার চিন্ময়দার 12টা না বাজিয়েই চলে এলে? গত রাতের 12টাতেই জন্মদিনে পৌঁছেছিলেন উনি। তা বটে। অনেক মানুষকে ছিলেন? অনেক নয়, তবে বিশিষ্ট কজন। যেমন? ওই চিত্রিরাই বেশি। চিন্ময়দা বড় চাকরি করা ছাড়াও নানা ইংরেজি পত্রপত্রিকাতে ছবির সমালোচনাও করে থাকেন। আর পিকো দিদি তো নিজেই চিত্রী। ইনি কোন পিকোদি? জয়জ্যোতি সেনের দিদি কি, যিনি আমাদের সঙ্গে জর্জদার কাছে গান শিখতেন? না না, সেই পিকোদি নন। এরা পূর্বপল্লীতে থাকতেন একসময়। এই পিকোদের বাবা ছিলেন রায়বাহাদুর হুতুম সেন। নাম শুনেছেন? না, হুতুম প্যাচাদের খোঁজে আমার দরকার নেই।
ইংরেজদের পাঁচাটা মানুষেরাই রায়বাহাদুর রায় সাহেব ওসব হতেন, অনেক টাকা দিয়েও হতেন। তাদের মধ্যে কিছু মানুষকে জানার দুর্ভাগ্য আমার হয়েছে, এবং হয়ে এই সার বুঝেছি যে তাদের মধ্যে অধিকাংশই ভালো মানুষের মধ্যে গণ্য হওয়ার যোগ্য নন। আপনার লাইকিং ডিসলাইকিং খুবই স্ট্রং, তাই না? হ্যাঁ, পজিটিভ মানুষদের তাই তো হওয়া উচিত। যারা গাছেরটাও খান তলারটাও কুড়ন, তাদেরই লাইকিং ডিসলাইক মাইল্ড হয়। নীরেন্দা মানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একদিন আমাকে বলেছিলেন, আমার হিতাকাঙ্ক্ষী বলেই, ওরে হনুমান, যেখানে প্রেমের সম্পর্ক রাখা সম্ভব নয় সেখানে অন্তত প্রীতির সম্পর্ক রাখতে ক্ষতি কি? তাতে অমঙ্গলের চেয়ে মঙ্গল হওয়ার সম্ভাবনাই বেশি। আমি বলেছিলাম, আমার দ্বারা দ্বিচারিতা বা ভণ্ডামি করা সম্ভব নয়। ভণ্ডেরা পৃথিবীর যা কিছু ভালো সব পণ্ড করছে দুবেলা, তাদের এড়িয়ে চলাই আমার পছন্দ। সেখানে কবি উৎপল বসুও এসেছিলেন, যোগেনদাও এসেছিলেন, কেজিদা, গণেশ পাইন, সনৎকর, সর্বরী রায়চৌধুরী। উৎপলদা তো প্রথম জীবনে প্যারিসে যোগেনদার ঘরেই থাকতেন। দারুণ মানুষ কিন্তু উৎপলদা, একজন অরিজিনাল মানুষ। অরিজিনাল কেন বলছো? উৎপলের পায়জামার ঘের মস্ত বড় এবং খুব উঁচু করে পায়জামা পরে বলে? বাজে কথা বলবেন না, আপনিও জানেন যে উৎপলদা একজন অরিজিনাল মানুষ। এ ব্যাপারে তোমার সঙ্গে আমি সম্পূর্ণই সহমত পোষণ করি। তোমাদের শান্তিনিকেতনের আরও একজন অরিজিনাল মানুষকে আমি চিনি। কে তিনি? সুবর্ণরেখার ইন্দ্রনাথ মজুমদার মশাই। সাইকেল চড়ে যাতায়াত করে, বাংলা খান, অত্যন্ত উচ্চমানের প্রকাশক। এই 2 নম্বরই দুনিয়াতে একজন 1 নম্বরই মানুষ। হ্যালিও বলে ফোন রিসিভ করলে কি হয়? আনন্দ পাবলিশার্সের বাদল বসুও একজন অরিজিনাল মানুষ। তবে he has fallen from the grace of অরূপ সরকার, in the recent past the almighty। আনন্দবাজারে যারাই কাজ করেন তাঁদেরই উচিত ছেলেবেলায় তৈলাক্ত বাসে বাদরের চড়ার অঙ্কটা ভালো করে কষে আসা। ওই রকম মিউজিক্যাল চেয়ারের কোম্পানি বড় একটা দেখিনি, যদিও অনেকই বড় বড় কোম্পানির অন্দরমহলের হাল হাকিকত আমি রাখতাম এক সময়। আনন্দবাজার নাম বদলে ওই কোম্পানির নামকরণ করা উচিত আসা যাওয়ার হাট কিংবা নিত্যানন্দের আখড়া। আনন্দকে নিত্যই নবরূপে আগর করে রেখেছেন বলেই শুধুই আনন্দবাজারে আবদ্ধ না থেকে নিত্যানন্দ বাজার বলে পরিচিত হওয়া উচিত ওদের। আপনার তো সাহস কম নয়, আপনাকে মেরে শুইয়ে দেবে আনন্দবাজার। সেদিন আনন্দ পুরস্কারের আসরে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী কি বলেছিলেন কাগজে পড়েননি? না, কি বলেছিল? হাতির বই এবার পুরস্কার পেয়েছে। সেই প্রেক্ষিতে বলেছিলেন রাজ্যপাল, আনন্দবাজারও হাতিরই মতো শক্তিমান। তারা তাদের সুরে যে কাউকে উপরে তুলতে পারে, আবার যে কাউকে আছড়ে ফেলে পদপিষ্ট করতে পারে, এই রকম কিছু কথা। যিনি পুরস্কৃত হলেন হাতির বইয়ের জন্য, মানে হস্তি পাণ্ডিত্যের জন্য, তারই মতো এই রাজ্যপালও অবশ্যই একজন হস্তি পণ্ডিত অথবা চাটুকার। হুমু, মুক্তধারাতে আমি ধনঞ্জয় বৈরাগীর চরিত্রে অভিনয় করেছিলাম। সরি, আজে বাজে কথা বলে শান্তিনিকেতনের এই শারদ রাতের বাতাবরণটাই ছিঁড়ে খুঁড়ে দিলাম। কত কিছু উদ্ভাবন হচ্ছে প্রতিদিন। ভাবি কবে মোবাইল ফোনের মাধ্যমে এক জায়গার গন্ধ অন্য জায়গাতে পাঠানো যাবে। হয়ে যাবে শিগগিরই, বিজ্ঞানের অসাধ্য তো কিছুই আর নেই। তাহলে এই রাতের সব গন্ধ পাঠিয়ে দিতাম আপনার কাছে। শিউলি গাছ আছে আমাদের বাড়ির বাগানে 4টি। কি শিউলি যে ফোটে! একটা গাছ আছে 12 মাসা। রাত যত গভীর হয় গন্ধ তত গাঢ় হয়। তুমি শুধু ফুলের গন্ধই পাও, গাছেদের গায়ের গন্ধ পাও না? প্রত্যেক নারীর বগলতলির গন্ধ যেমন আলাদা আলাদা, প্রত্যেক গাছের কাণ্ড আর ডালপালার গন্ধও আলাদা আলাদা। তা চালিয়ে দেওয়ার জন্য গাছকে শিক্ষা দিতে হয়। কাণ্ডেরও আলাদা আলাদা গন্ধ? কি কাণ্ড! হ্যাঁ, কাণ্ডই বটে। শিউলির ভালো নাম তুমি জানো কি? না, কি? তাছাড়া শিউলি নাম হিসেবে খারাপটা কি? শিউলি ভালো হতে পারে, কিন্তু আরো ভালো নাম কি আছে? হরশৃঙ্গার। তাই? হ্যাঁ,
প্রমথ চৌধুরী ওরফে বীরবল যখন ইন্দিরা দেবীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন, তখন একটা চিঠিতে ওকে লিখেছিলেন, ভৈরবের মধ্যে করিমধ্য মেলে প্রাণের মূলে গিয়ে যেরকম আঘাত করে, ঠিক সেইভাবে, জানি না তোমরা ভৈরবীতে করিমধ্যম লাগাও কিনা, ওস্তাদি হিসাবে সেটা বেদস্তু। একটুখানি চাঁদের আলো, একটা ফুলের গন্ধ, একটা গানের সুর আমাদের প্রকৃতির আসল অংশটা হঠাৎ খুলে দেয়। তুমি সৌন্দর্য, কবিত্ব, মহত্ব বলে যেসব জিনিস যে পৃথিবীতে আছে তা বিশ্বাস করো, আমিও করি, কিন্তু জিনিসগুলোর পূর্ণ বিকাশ কেবলমাত্র গুটি কতক মাহেন্দ্রক্ষণেই হয়, নিজের চেষ্টায় হয় না। বাইরের সৌন্দর্য, কবিত্ব, মহত্ব এসে তা ফুটিয়ে তোলে। একটা মানুষের ভিতর যা কিছু মহৎ, সুন্দর, মধুর, গভীর ভাব আছে, তা একটা ফুলের গন্ধে যেভাবে ফুটিয়ে তুলতে পারে, তা অনেক ভলিউম ফিলোসফিতে পারে না, বা ওই রকমই কিছু। বা ঠিকই তো লিখেছিলেন। তুমি কি জানো যে চৌধুরীরা দুই ভাই ইন্দিরা দেবীকে কায়দা করতে রীতিমতো প্রতিযোগিতাতে নেমেছিলেন? না তো, অন্য চৌধুরী কে? আরে আশুতোষ চৌধুরী, তিনি দুজনের মধ্যে বড়। তার নামেই এখন ওল্ড বালিগঞ্জ রোডের নাম বদল করে নতুন নামকরণ হয়েছে। বিড়লা মন্দির, শানি টাওয়ার্স এবং চিফ জাস্টিসের অফিসিয়াল রেসিডেন্স যে রাস্তাতে, সেই রাস্তাই এখন আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ। কলকাতা কর্পোরেশন মশা মারতে পারে না, পথের জল বন্ধ করতে পারে না, পানীয় জল ঠিকমতো সরবরাহ করতে পারে না, শুধু মর্জি মতো পথের নাম বদল করতে পারে। সেদিন কাগজে দেখলাম অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের নামে পুরনো লেকভিউ রোডের নামকরণ হলো। শুনেছি যখন যে পার্টির কবজাতে থাকে কর্পোরেশন, তখন তাদের ইচ্ছে মতো, খুশি মতো তারা নাম বদল করে। এসব কথা এখন থাক। আপনি এই শারদ রাতের আশ্চর্য সুন্দর বাতাবরণটি সত্যিই ছিঁড়ে খুঁড়ে দিলেন। আজ শুক্লা সপ্তমী, তাই চাঁদ উঠেছে অনেক দেরিতে, কিন্তু তবুও রাত যেন রূপঝুরি। আমাদের বাগানের কদম, কাঁঠালি চাপা, অগ্নিশিখা, বসন্তী, শিউলি, বটল ব্রাশ, গামহার, নলিবাঁশের ঝাড় সব মিলেমিশে তাদের শরৎ শিশির মাখা গা থেকে তুমুল কিন্তু নিস্তব্ধ গন্ধর কোলাহল তুলেছে। রাত এখন গভীর, পথঘাট শুনশান, কোথাও কোনো শব্দ নেই মনুষ্য সৃষ্ট। মুনিয়া মাসের বাড়ি থেকে এখন মার্জার বাহিনীর আওয়াজ পাওয়া যাচ্ছে না কোন, নইলে তাদের অবিরত মিউ মিউ এই পাড়া গমগমিয়ে রাখে। দূরের পথের মোড় থেকে কুকুর ডাকছে একটা, থেমে থেমে। খোয়াইয়ের বুক চিরে রেলগাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। শান্তিনিকেতনে রাতে রেলগাড়ির আওয়াজ শুনলেই আমার রবি ঠাকুরের সেই কবিতাটির কথা মনে পড়ে যায়। রাতের রেলগাড়ি দিল পারি, গাড়ি ভরা ঘুম, কামড়া নিঝু। কোটেশনে ভুল হলে কি হলে হোক, ভুল হলো কি ঠিক না ভুল তা আমি বলতে পারবো না। আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে গেছে। ডক্টর সেনগুপ্ত বলেছেন আমার মস্তিষ্ক শুকিয়ে আসছে। জানলার সামনে আমার মস্তিষ্কর এমআরআই রিপোর্টটিও ধরে দেখিয়ে দিলেন। বললেন, দেখেছেন? দেখলাম আমার মস্তিষ্কটা দেখতে একেবারে একটি রোঁয়া ওঠা মুরগির ছানার মতো। যে সাইজের মুরগি দিয়ে প্রতি সন্ধেতে ইমরান বাবুর্চি ঠাকুমার জন্য চিকেন স্যুপ বানাত। ডক্টর সেনগুপ্ত আর কি বলেছিলেন? এরপরে হয়তো ডিমেনসিয়া হবে, তার উপরে অ্যালজাইমার্স। সেটা কি? পথে বেরিয়ে নিজের নাম ঠিকানা সব ভুলে যাব। দারুণ ব্যাপার বটে, যাই বলো আর তাই বলো। ডক্টর সেনগুপ্ত বললেন, দেখেছেন ব্রেনটা কেমন শুকিয়ে আসছে? আপনি কে বললেন? আমি উদ্বিগ্ন গলাতে বললাম, তাহলে কি হবে? ডক্টর সেনগুপ্ত বললেন, বয়স তো হয়েছে, বয়সে সকলেরই ওরকম হয়। যারা ড্রিঙ্ক করেন তাদের আরো তাড়াতাড়ি হয়। চিরদিনই কি নবীন কিশোর থাকবেন? তাহলে কি ড্রিঙ্ক করা ছেড়ে দেব? তাছাড়া আমি রোজ করিও না। 3 সঙ্গীর রবিবার গল্পের অভিকের মতো আমার মতো এই যে কোনো নেশাকে আমি পেতে পারি, কিন্তু কোনো নেশা আমাকে পাবে সেটি হচ্ছে না। ডক্টর সেনগুপ্ত বললেন, কেন? ছাড়বার কোনো দরকারই নেই। এনজয় ইয়োর লাইফ, ইট মে মেক আ ফিউ মান্থস ডিফারেন্স, দ্যাটস অল।
বেশ অনেকদিন বাঁচবেন মশাই, আর বাঁচলেনও তো রমরম করি, তাহলে হোয়াটস দ্য রিগ্রেট ফর? হ্যাঁ, এতদিন ইংল্যান্ডে প্র্যাকটিস করে আসা ডাক্তারও আপনাকে এমন ভয় পাইয়ে দিলেন, এটা কি উচিত কাজ হলো ওর? অবশ্যই উচিত কাজ হলো। আমার শুধু ওই একটাই ভয়, অ্যালজাইমার্স। এই রকম ডাক্তারই আমার পছন্দ, যিনি স্তোক দেন না। কি ভয়? যদি কোনোদিনও তোমার সুন্দর মুখটাকেও আর মনে করতে না পারি, তাহলে আর বাঁচব কি নিয়ে? এছাড়া শারীরিক কোনো ক্লিষ্টতা নিয়ে আমি কোনোদিনই মাথা ঘামাইনি। আর্নেস্ট হেমিংওয়ে একটি কথা বলতেন, খুব দামি কথা। অবশ্য উনি অনেক দামি কথাই বলতেন, নাথিং ক্যান হ্যাপেন টু মি হুইচ হ্যাড নট হ্যাপেন টু সামওয়ান এলস বিফোর। সত্যি দারুণ। কলকাতায় ফিরলে তোমাকে একটা বই পড়তে দেব, হেমিংওয়ের বন্ধু A.E. হচনার রচনা হেমিংওয়ে। কি আছে সেই বই? কি নেই, হেমিংওয়ে সম্বন্ধে লেখা হিলারিয়াস বই। এই মাঝরাতে অর্গান বাজিয়ে কে গান গাইছে? বিন্তি দিদি। বিন্তি দিদিকে আপনি চিনবেন না, রন্তি তার ছোট বোন। মাথায় গোলমাল আছে, তবে বদ্ধ পাগল নন। মাঝে মাঝে লুসিড ইন্টারভ্যালস আসে। খুব সুন্দর দেখতে বিন্তি দিদিকে। অমর্ত্যদাকে ভালোবাসতেন। অমর্ত্যদা মানে অমর্ত্য সেন? আশ্চর্য, শান্তিনিকেতন জায়গাটাতেও কি একজনই অমর্ত্য আছেন নাকি? না, তা নয়। তবে তিনি তো গ্রেট ম্যান, শান্তিনিকেতনের গর্ব। আমিও গ্রেটই মনে করতাম, কিন্তু সারা জীবন শান্তিনিকেতনের ট্রেনে করে এসে সাইকেল আর সাইকেল রিক্সা চড়ে বেরিয়ে নোবেল পেয়ে, আবার পরে প্রচণ্ড বড়লোক ইনফ্লুয়েন্সিয়াল আমেরিকান 3 নম্বর বউকে ইমপ্রেস করার জন্য কলকাতা থেকে শান্তিনিকেতনে হেলিকপ্টারে চড়ে এলেন, এটা কেন যে করলেন আমার ঠিক বোধগম্য হলো না। স্ট্রেংথ অফ আ চেইন ইজ ইটস উইকেস্ট লিঙ্ক। আমার মানুষলোকে অমর্ত্য সম্বন্ধে যে বেলুনটি বহু বছর ধরে বড় হচ্ছিল, তা ওই ঘটনাটাতে হঠাৎ পটাং করে শব্দ করে ফেটে গেল। তোমার বিন্তি দিক কি গান গাইছেন? উনি গান করেন না, শুধু বাজান। যদিও চমৎকার গান করেন, যদি কখনো গান করার ইচ্ছে করে। তবে সচরাচর গান না, বিশেষ করে এত রাতে। কি গান বাজাচ্ছেন বলো না? হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিকে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে। তাই শারদ রাতে হেমন্তের গান কেন? ওর ইচ্ছে, তা না হলে মাথার গোলমাল আছে বললাম কেন? বিন্তি দিয়ে এত ভালো অর্গান বাজান যে ঋতুচক্র তার বাজনার পিছু পিছু যায়। ওর আঙুলেই ঋতুর জন্ম হয় আর ঋতু ঝরেও যায়। উনি মানুষই নন, গান্ধর্বী। বাহ, ভারী সুন্দর বললে তো। বয়স কত? তা প্রায় 60-এর কাছাকাছি হবে এখন। কিন্তু হলে কি হয়, এখনো যেদিন সাজবেন বলে মনে করেন, সেদিন বাগানের সব ফুলের মুখ মলিন হয়ে যায়। আমি আর আপনি যদি একই সঙ্গে যাই, কখনো আসি এখানে, তখন আলাপ করিয়ে দেব বিন্তিদির সঙ্গে। নিজের কপাল নিজে পোড়াতে চাও তুমি? ওকে দেখে ওর সঙ্গে আলাপিত হয়ে যদি মন সরে যায় আমার? সরে গেলে যাবে। অমন ওভার কনফিডেন্ট হইও না। তুমি কখনো সুন্দরবনে গেছো? কোনো বনেই যাইনি। আজ পর্যন্ত তো কত বনেই নিয়ে যাবেন বললেন, নিয়ে গেলেন আর কোথায়? মন বনে নিয়ে গেছি, নিয়ে যাই বারে বার। এই তো তুমি আমার মন বনেই আছো, আছো অন্তরে। আপনার সঙ্গে কথায় পারা সম্ভব নয়। শুধু কথাতে কেন, পরীক্ষা করে দেখতে পারো, অন্য অনেক কিছুতেই পারা সম্ভব নয়। সুন্দরবনের কথা কি বলছিলেন? হ্যাঁ, বলছিলাম সুন্দরবনে দেখেছি মোটর বোট যখন রাতের মতো নোঙর করা হয়, তখন সারেং একাধিকবার নোঙর ফেলে উঠিয়ে বোট আগে পিছে করে দেখে নেয় নোঙর ঠিকমতো মাটি কামড়ে রয়েছে কিনা। কেন অমন করে? না করলে জোয়ার দিলে রাতের বেলা নোঙর হেঁটেও যেতে পারে, আর নোঙর হেঁটে গেলে মানে সরে গেলে বোটের একদিক যদি ডাঙায় ঠেকে যায়, তবেই তো চিত্তির, কি না? কেন চিত্তির কেন? মামা আছে না, যে মামাকে ঠকাবার জন্য বনবিবি বাবা দক্ষিণ রায়
আরো অনেকেরই তো পুজো দেয় ওরা। সত্যি কত জানেন আপনি। ঠাট্টা করছো? সত্যিই জানি। দুঃখ ওইটুকুই যে সব জ্ঞানই বৃথা গেল, কেউই তার একটুও নিয়ে আমার ভার লাঘব করল না। এই জ্ঞানের বোঝা বুকে নিয়েই চলে যেতে হবে যে কোনোদিন পরপারে। আজকাল স্বপন পাড়ের ডাক যে প্রায় শুনি। তারপরে সম্ভবত চার্জ চলে গেল কুমুদিনীর মোবাইলে, অথবা ইচ্ছে করেই সুইচ অফ করে দিল। পাগল ডাহুকের কথা তো শেষ হয়েও হয় না। ডাহুক দেখল ঘড়িতে প্রায় 1টা বাজে। পুজো পেরিয়ে গেছে। পুজোর লেখালেখির পরে এখন পুজো সংখ্যা পড়ার সময়। অনেক কাগজেই পড়তে হয়। তরুণদের লেখা যত্ন করে পড়ে ডাহুক। কেউ ভালো লিখলে তাকে চিঠি লেখে। এখন নতুন লিখিয়েদের মধ্যে মেয়েরা পাদপ্রদীপে এসেছে। তাদের লেখাও ডাহুক মনোযোগ দিয়েই পড়ে। মেয়েরা যে তাদের যুগ যুগ সঞ্চিত নানা সংস্কার, লজ্জা ও কুণ্ঠা কাটিয়ে উঠে অনেক পুরুষ লেখককেও লজ্জিত করার মতো সাহসী লেখা লিখছে, এটা দেখে ভালো লাগে ডাহুকের। তবে কখনো কখনো শুধু সাহস দেখানোর জন্যই সাহসী হওয়াটাও চোখ এড়িয়ে যায় না। একজন লেখক বা লেখিকা যাই লিখুক না কেন, সেই লেখা তার অন্তরের গভীর থেকে উঠে আসা উচিত এবং নিজস্ব অভিজ্ঞতা নির্ভরও হওয়া উচিত। তাহলেই সব দোষ মাফ করে দেওয়া যায়। এছাড়া এতে দোষেরই বা কি আছে? একটা পুজো উদ্বোধন করতে ব্যাঙ্গালোরেতে এসেছিল ডাহুক। তারপর সেখানেই রয়ে গেছে। রঞ্জন ঘোষাল আর সঙ্গীতা আছে ব্যাঙ্গালোরে, যাদের আকর্ষণ চুম্বকের মতো। পাহাড়ি আছে ছেলেবেলার বন্ধু দেবপ্রসাদ সেনগুপ্ত, আইআইটি ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বড় সাহেব ছিল। এর বাড়ি আড্ডা মেরে আর নিমন্ত্রণ খেয়ে কি করে যে 15টা দিন কেটে গেল তা ভাবলেই অবাক লাগে। ব্যাঙ্গালোর থেকে ফিরে আবারও যেতে হয়েছিল একটি কাজে। ডাহুক যখন বাইরে থাকে মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায় না। একথা শুনলে সকলেই অবাক হন, কিন্তু ডাহুক মনে করে বাইরে যাওয়া মানে নিজের ভিতর থেকেও বাইরে যাওয়া। তার এমন কেউই নেই যার সঙ্গে তার যোগাযোগ রাখতেই হবে, বা তার উপরে কেউ তেমনভাবে নির্ভরশীল। অন্য কেউই তাকে তেমন করে চায়ও না। যে মরে গেলেও ব্যথিত হবার মতো রক্ত সম্পর্কের মানুষ বিশেষ কেউই নেই। ব্যথিত হবেন হয়তো কোনো কোনো পাঠক পাঠিকা। তাদের সঙ্গে যোগাযোগ না থাকলেও তাঁরাই ডাহুকের একমাত্র আত্মীয়। তাদের প্রত্যেকের সঙ্গেই তার স্বার্থহীন ভালোবাসার সম্পর্ক। কুমুদিনীর সঙ্গে কথা বলতে গেলে একবার মোবাইল ফোনটা নিয়ে যাবে ভেবেছিল, রোমিংও করা আছে। তারপরে ভাবল কুমুদিনী তো তাকে ভালোবাসে না, ভালোবাসার ভান করে শুধু। তার সমবয়সী কত চাইয়ে আছে। তার স্বামীর সঙ্গে কুমুদিনীর সম্পর্কটা যেন কেমন ভাষা। হয়তো ডাহুকের ভুলও হতে পারে। ওই প্রজন্মের ছেলে মেয়েদের হয়তো ডাহুক ঠিক বুঝতেও পারে না সে যে বুড়ো হয়ে গেছে। তার জন্য যে কারুরই কিছুমাত্র যায় আসে না, একথা জেনে একদিক দিয়ে বেশ ভালোই লাগে, ভার শূন্য লাগে। কলকাতা যখন ফিরল তখন বেশ হালকা শীত। ইতিমধ্যে নাগপুর থেকে একটি ফোন এলো, সুদীপ সেনগুপ্ত নামক এক তরুণের। তিনি ডাহুকের এক পরিচিত রেফারেন্স দিয়ে ফোন করলেন। বললেন নাগপুরে তারা বাংলা মাধ্যমের স্কুল চালান, মস্ত বড় পাঠাগার আছে, দুর্গাপুজো করেন। মহারাষ্ট্রে বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রাখা এবং প্রসারের প্রাণপণ চেষ্টা করছেন। ওরা চান যে ডাহুক যেন নভেম্বরের গোড়াতেই একবার নাগপুরে যায়, একটি আলোচনা সভাতে যোগ দিতে। পরদিন থেকে গানও গাইতে হবে। ডাহুক বলেছিল জঙ্গলে যদি নিয়ে যান তাহলে যাব, মহারাষ্ট্রের কম জঙ্গলেই গেছি আমি। উনি বললেন অবশ্যই নিয়ে যাবেন। আপনার সঙ্গে জঙ্গলে যেতে পারলে আমাদেরও অনেক দিনের স্বাদ মিটবে। কুরিয়ারে আমরা প্লেনের টিকিট পাঠিয়ে দিচ্ছি, রিটার্ন ওপেন। জঙ্গল থেকে ফেরার পর ফেরার তারিখ ঠিক করলেই হবে। অনেকদিন কুমুদিনীর সঙ্গে কথা বলে না।
কুমুদিনী তো ওকে ফোন করে না, করলে ডাহুক কলকাতায় ফেরার পর গত 10 দিনে একবার ফোন করে দেখতে পারত। এই অসমবয়সী সম্পর্ক রাখার দায়টা যেন পুরোপুরি ডাহুকের একারই। কুমুদিনী নেসেসারি ইভিলের মতো এই সম্পর্কটা বাঁচিয়ে রাখে দয়া করে। এই কথাটা ভাবলেই বড় অপমান বোধ হয় ডাহুকের। তাইও একবারও ফোন করেনি এত দীর্ঘ ব্যবধানের পরও। যদি নাই চাই কুমুদিনী, তাহলে জোর করে সম্পর্ক জিয়ে রাখবেই বা কেন? যে সম্পর্কের কোনো পরিণতি নেই তাকে সার দিয়ে জল ঢেলে বাঁচিয়ে রেখে লাভই বাকি। এমনই সময় এক বিকেলে একটি চিঠি এল। আজকাল চিঠি লেখার চল উঠেই গেছে। আগে পুজোর পরে বিজয়ার চিঠির পাহাড় জমত। তার মধ্যে কর্তব্যের চিঠি অবশ্য বেশি, প্রথা রক্ষা, বিজয়ের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা যেন বাড়ির সকলকে জানিও। ডাহুক দত্ত অ্যান্ড ফ্লাই এই নামেও বহু চিঠি আসত। ফ্যামিলি ফ্লাই হয়ে যেত। কিন্তু ডাহুকের ফ্লাই যে ফ্লাই করে চলে গেছে তা তো পত্রলেখকদের সবাই জানেন না। খুলল চিঠিটা 7-5 ভাবতে ভাবতে। খামের চিঠি, কম্পিউটারের কাগজে লেখা, সংক্ষিপ্ত চিঠি। কলকাতা, 3/11/06। ডাহুক দাদা, কি ব্যাপার? আপনি আমাকে ত্যাগ করলেন কেন? গত প্রায় 1.5 মাস আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু বৃথা। মোবাইল অফ করে রেখেছেন। ল্যান্ডলাইনে করলেও বেয়ারা কেবলই বলে সাহেব কলকাতাতে নেই। কবে ফিরবেন? জানি না। আপনার নাম কি মেম সাহেব? মনে মনে প্রতিবারই বলতাম, যে নিজেকে ইচ্ছে করে হারিয়ে দেয় তার অন্যের শুভ বা অশুভ নামে প্রয়োজন কি? তাই একবারও আমার নাম বলিনি। আপনি কোনো জাহান্নাম বা জান্নাতে গেছিলেন তা জানার আমার কোনো উৎসাহ নেই। শুধু কলকাতায় ফিরলে একটা খবর দেবেন। আপনি একটি 1 নম্বরের ফ্লার্ট। আমার চেনা জানা অনেকেই এ কথা বলেছেন। আমি নিজে জীবনে কারোর সঙ্গে ফ্লার্ট করিনি। ফ্লার্ট যারা করে তাদের আমি পছন্দও করি না। যে সম্পর্কের ঠাঁই এতদিনেও দৃঢ় হলো না, তাকে ঠাঁই নাড়া করতে আমার আর কোনো অসুবিধে নেই। এ চিঠির যদি উত্তর না পাই রিজনেবল টাইমের মধ্যে, তাহলে বুঝব যে এই সম্পর্ক আপনি রাখতে চান না। আশা করি বহাল তবিয়াতেই আছেন, যেমন থাকেন। ইতি কুমুদিনী। ডাহুক দত্ত, কলকাতা 7,91,000। কুমুদিনী, কল্যাণী আসু, তোমার চিঠি পেলাম। চিঠি পড়ে জিগর মোরাদাবাদের একটি শায়েরির কথা মনে পড়ে গেল। उनकी आती है मेरा प्यार पर गुस्सा, मुझको गुस्से में प्यार आती है। তুমি তো বলবে মানে কি? মানে হলো ওকে আমি ভালোবাসি, তাইও ভারী রাগ করে আমার ওপরে, আর আমার সেই রাগ দেখে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে। কি আর বলবো, মনে ভয় হয়েছিল এই দীর্ঘ অনুপস্থিতির পর তুমি বুঝি আর আসবে না। কিন্তু अब आ गए। अब तो आता नहीं याद, वरना कुछ हमने आपसे कहना जरूर था। মানে তুমি যখন এসেই গেলে কাছে, আবার এলে, তখন মনে কিছুই পড়ছে না আর। অথচ বলার কত কথাই না ছিল তোমাকে, একান্ত গোপনে। রাগ করো না গো আমার কুমুদিনী, কমলিনী। রামকুমার বাবু একটি গান গান না, কমলিনী কেন অভিমান ভ্রমরে, নয়ন অনন্তর হইল যন্তর, সতত সে কাতরে। অন্য অন্য ফুলগণ আমি জানি সকলের প্রাণ, আমারও তো হয় উচিত তুষিতে সবারে, কমলিনী কেন অভিমান ভ্রমরে। তবে আমার বেলায় গানের বাণী প্রযোজ্য নয়, কারণ আমার তুমি ছাড়া অন্য কোনো ফুল নেই। তাই তো তুমি ছাড়া চলে না আমার। ছেলেবেলা থেকেই আমি এরকম। কোনো সুন্দর খেলনার জন্য বায়না ধরে কেঁদে কেটে তা পাবার পর তাকে জড়িয়ে ধরে রেখেছি রাত দিন। যেখানে গেছি তাকে সঙ্গে করে নিয়ে গেছি, তাকে বুকে জড়িয়ে শুয়ে থেকেছি সারা রাত। তারপরে অনবধানে তাকে ঢুকিয়ে রেখেছি বিস্মৃতির দেরাজে, অথবা হারিয়ে ফেলেছি কোথাও। তারপরে আবার নতুন খেলনার জন্য বায়না ধরেছি।
কিন্তু সেসব ছিল ছেলেবেলার, পেয়েছি এবং ভুলে গিয়েছি। এখন পাওয়ার ঘরে অতি সামান্যই আছে বলে ভুলে যাওয়া বা ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তোমাকে যখন পেয়েছি 7 রাজার ধন, আমার অনেক আদরের কুমুদিনী, তোমাকে আর কোনো মতেই ছাড়ছি না। আমি কালই নাগপুরে চলে যাচ্ছি, সেখান থেকে জঙ্গলে যাব। এত স্বল্প সূচিতে তুমি তো যেতে পারতে না, তাই তোমাকে পরে অন্য কোথাও জঙ্গলে নিয়ে যাব। মহারাষ্ট্রের কোনো জঙ্গলে ওরা আমাকে নিয়ে যাবেন তা জানি না, সেখান থেকে চিঠি লিখব তোমায়। বাইরে আমি মোবাইল নিয়ে যাই না, তাছাড়া জঙ্গলে টাওয়ার থাকে না বলে ফোন কাজও করে না, তাই চিঠিই ভালো। ফিরে এসে ফোন করব তোমাকে। ভালো থেকো। ইতি তোমার রূপ ও গুণমুগ্ধ ডাহুক দত্ত। নাগপুর, মহারাষ্ট্র। কল্যাণীয়াসু কুমুদিনী। নাগপুরে এয়ারপোর্টে রাতের বেলা নামতেই বোঝা গেল যে যাদের আমন্ত্রণে এখানে এসেছি তারা মানুষ খুবই ভালো, আন্তরিক, ইনফর্মাল এবং সিনসিয়ার। সম্ভ্রান্ত সেমিনারি হিলসের এলাকার মধ্যে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের গেস্ট হাউসটিও চমৎকার, সার্ভিসও ভালো। তবে যত ভালো হওয়া উচিত ছিল তত ভালো নয়। তবে এদের দোষ দেয়া যায় না। যে কদিন আমি নাগপুরে ছিলাম একদিনও রাত 1টার আগে খাওয়া দাওয়ার পর্ব মেটেনি। তবে পশ্চিমবঙ্গের তুলনাতে এদের সব কিছুই ভালো। পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতি যে কতখানি খারাপ হয়ে গেছে তা সম্ভবত যে কোনো অন্য রাজ্যে গেলেই বোঝা যায়। এরা একটি আলোচনা চক্র করছেন, ইনফ্লুয়েন্স অব গ্লোবালাইজেশন অন বেঙ্গলি লিটারেচার অ্যান্ড কালচার। আমার বক্তৃতা ফ্যাক্সে আগেই পাঠিয়ে দিয়েছি। প্রথম দিন রাতে আলোচনা সভা এবং পরদিন নাগপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে আমায় গান গাইতে হবে। সেমিনার অন্য একটি হলে হলো, নামটা ভুলে গিয়েছি। সেখানে প্রায় 750 মানুষ এসেছিলেন। এক প্রশ্নোত্তর পর্বে অনেকেই অত্যন্ত আগ্রহের সঙ্গে যোগ দিয়েছিলেন। পরদিন গানের আসরে ডায়াসে যেমন ফরাস ছিল, তেমনি শ্রোতাদের জন্য মাটিতে ফরাস পেতে বসার বন্দোবস্তও ছিল। হাঁটুর রোগীদের জন্য চেয়ারও ছিল। আমি গাইবার আগে স্থানীয় এক ভদ্রলোক গাইলেন, নাম মনে আছে, কমলেশ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত গাইলেন, ভালো গাইলেন। তার আগে গাইলেন তোমাদের শান্তিনিকেতনের পণ্ডিত VV ওয়ালঝারকার মশাইয়ের কন্যা অরুন্ধতী, এখন দেশমুখ। উনি শান্তিনিকেতনেই পড়াশোনা করেছেন এবং রবীন্দ্রসঙ্গীতে গেয়ে থাকেন। গানও ভালো, তবে গলাটি পাতলা। গলা ঈশ্বরের দান, তার অভাব বা খামতিতে গায়ক বা গায়িকার নিজের কোনো কৃতিত্ব বা দোষ নেই। তার মাধুর্যে এবং গাম্ভীর্যে যেমন গায়ক গায়িকার বাহাদুরি নেই কোনো। রামকুমারদা এবং আমার পুরাতনী গানের বেশ কিছু শ্রোতা যে ওখানে আছেন তা জেনে অবাক লাগলো। আমার গান ওরা মূলত দূরদর্শনেই শুনেছেন অবশ্য, ক্যাসেটও আছে কারোর কাছে। এই ধরনের পুরাতনী নিধুবাবু এবং অন্যদের টপ্পা এরা বেশি শুনতে পান না। আমি খালি গলাতেই গেয়েছিলাম, কারণ যথেষ্ট মহড়া আগে দেয়া না থাকলে এবং বাজিয়ে, বিশেষ করে তারের বাজনাদারের পক্ষে আমার সঙ্গে বাজানো সহজ নয়। এবং কানের কাছে একটি স্বর যদি বেসুরো বা কম সুরে বাজে তাহলেই গান গাওয়া আমার পক্ষে অসুবিধার হয়। যাই হোক, প্রায় 1000 খানেক মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে 1.25 ঘন্টার উপর গান যে শুনেছিলেন সে কৃতিত্ব তাদেরই। অরুন্ধতী দেশমুখ আমার গান শেষ হলে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, দাদা এমন গান জীবনে শুনিনি। ও বিনয়ী এবং অশেষ গুণগ্রাহী, তাই অমন করে বলল যে তা জানি। তবু শুনে ভালো লাগলো। অবশ্য এমন গান বলতে এমন 3rd ক্লাস গানও বুঝিয়ে থাকতে পারে। যে 4 রাত নাগপুরে ছিলাম সেই 4 রাতেই শুতে শুতে রাত 1টা হয়েছিল। উদ্যোক্তারা এবং তাদের স্ত্রীরা সকলেই গেস্ট হাউসে নানা খাবার বানিয়ে নিয়ে চলে আসতেন এবং গান শুনতেন। গানকে এবং বিশেষ করে পুরাতনী গানকে ওরা সত্যিই খুব ভালোবাসেন। তৃতীয় দিন সকালে একটি কোয়ালিস গাড়িতে করে ওরা আমাকে নিয়ে চললেন তারোবা টাইগার রিজার্ভের দিকে।
গত বছর উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ বন বিভাগের উপদেষ্টা কমিটির মিটিংয়ে যোগ দিতে গিয়ে শুকনা থেকে চাপড়ামারি যাওয়ার পথে বন বিভাগের মারুতি জিপসি গাড়ির ড্রাইভার একটি 1.5 টনি মিলিটারি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। জিপসি উল্টিয়ে যায় বাঁ দিকে। আমি বাঁ দিকেই সামনে বসে থাকায় আমার মাথার বাঁ দিকে এবং হাঁটুতে চোট লাগে। চিফ কনজারভেটর অতনু রাহারও মাথা ফেটে যায়। অদ্যাবধি আমার মাথার যন্ত্রণা আছে এবং স্মৃতিশক্তিতে নানা গোলমাল দেখা দিয়েছে, তাই জিপসিতে চড়তে ভয় পাই বলেই 44 গাড়ি নিয়েছিলেন ওরা। অতনু এখন পশ্চিমবঙ্গ বন বিভাগের প্রিন্সিপাল চিফ কনজারভেটর। এই ছেলের দল অতি চমৎকার এবং শিক্ষিত মানুষ। কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, কেউ রিজার্ভ ব্যাংকে চাকরি করেন, ফিল্ম ফেস্টিভ্যাল করেন, কেউ বা সাংবাদিক, কেউ ফটো সাংবাদিক। বয়সে যেমন তরুণ, মনেও উদ্দীপ্ত। সুদীপ্ত ভট্টাচার্য, ধূর্যটি গঙ্গোপাধ্যায়, প্রদীপ গঙ্গোপাধ্যায়, প্রদীপ মৈত্র, তাপস সাহা, সঞ্জীব গঙ্গোপাধ্যায়, এরা এবং এদের স্ত্রীরা প্রত্যেকেই সাহিত্য ও সঙ্গীত রসিক। তবে সঞ্জীবের স্ত্রী সুচিত্রা বোধহয় বেশি পড়ে না, মনে হয়। তারোবা বা তাদোবাতে দুদিক দিয়ে যাওয়া যায়। নাগপুর দিয়ে চন্দ্রপুর হয়ে গেলে পথ একটু বেশি পড়ে, কিন্তু পথ চমৎকার। আমরা অন্য পথটি দিয়ে গেছিলাম। সে পথে গাড়ি বা বাস ট্রাক কম, কিন্তু কম বলেই 4 ঘন্টার পথে মধ্যাহ্নভোজনের ভদ্রগোছের একটিও জায়গা নেই। তবু আমরা একটি ধাবাতেই রুটি তরকা খেলাম। সেটিকে ধাবা না বলে অ্যাপোলজি ফর আ ধাবা বলাই ভালো। শেষে দুপুরে গিয়ে পৌঁছালাম আমরা তারোবাতে। ফেরার সময় ফিরেছিলাম মৌহালির গেট পেরিয়ে চন্দ্রপুর হয়ে। এখানে এনটিপিসির থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। তারোবার ভিআইপি রেস্ট হাউসে উঠলাম এসে। স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের মতোই বন্দোবস্ত। স্প্লিট এসি থেকে রুম হিটার, কোনো কিছুরই অভাব নেই। সামনেই তারোবা হ্রদ, মস্ত নীল হ্রদ। চতুর্দিকে জঙ্গল আর পাহাড় ঘেরা। হ্রদে অনেক কুমির আর কচ্ছপ আছে। হরিণ সম্বর জলে নামলেই কুমিরেরা তাদের ধরে ফেলে। মানুষে তাই জলের কাছেও যায় না। কতগুলো কুমির আছে তা কেউই বলতে পারল না, তবে রেঞ্জার সাহেব বললেন 50-60টা তো আছেই। এই বনের নাম তারোবা অথবা আন্ধেরি তারোবা টাইগার রিজার্ভ। ভারতের অন্যতম পুরনো টাইগার রিজার্ভ। জনশ্রুতি আছে যে একসময় এই ঊষর বনময় অঞ্চলে একদল মানুষ বনমধ্যে পিপাসাতে প্রায় মরতে বসেছিল। সেই সময় জঙ্গলের দেবতা বলেন যে একজন মানুষ বলি দিলে জল দেবেন তিনি। তারু নামের এক মারাঠি যুবককে তারা তাই দেবতাকে নৈবেদ্য দেয়। সেই থেকেই এই হ্রদের নাম তারোবা, তারু থেকে তারোবা। আর আন্ধেরি একটি নদীর নাম, পাহাড়ি ঝোড়া যাকে বলে। গ্রীষ্মে বা শীতে বোঝারই উপায় থাকে না নদীর অস্তিত্ব, কিন্তু বর্ষায় সে প্রলয়ঙ্করী হয়ে ওঠে। তার প্রাবল্যে ভেসে যায় বনমধ্যের অনেক ব্রিজ, এমনকি অনেক কজওয়ের কংক্রিটের পাটাতনকেও উল্টে পাল্টে দিয়ে যায়। তাই পরের বর্ষা আসার আগেই সেই সবের মেরামতির কাজ চলছে দেখলাম। তারোবা হ্রদ এবং আন্ধেরি নদীর অববাহিকা বলেই তারোবা টাইগার রিজার্ভ নাম। তারোবা হ্রদের জলে তার চারিদিকের বন নানা রঙের ছোঁয়া লাগায়, ছায়া ফেলে, তাদের নিজেদের গায়ের রং। বর্ষায় তা গাঢ় সবুজ, বসন্তে লাল হলুদ, গ্রীষ্মে তাপসের পাটকিলে নয় সাদা। নাগপুর থেকে তারোবা আসতে হলে চম্পা হয়ে আম্বা নদীর ব্রিজ পেরিয়ে এসে উমরের ভিয়াপুর এবং হারু নদী পেরিয়ে জ্যাম্বুলঘাটা ও চিমুকু হয়ে 16 থেকে 17 কিলোমিটার এসে বাঁদিকে ঢুকতে হয়। উমরের একটি বড় জনপদ। এছাড়া তেমন জনপদ নেই নাগপুর আর তারোবার মধ্যে। চন্দ্রপুর হয়ে তারোবা আসতে হলে চিমুর ছাড়িয়ে সোজা চলে আসতে হবে মোহারলিতে। চেকপোস্ট ও সুন্দর ইনফরমেশন সেন্টার আছে মোহারলিতে। ডিএফও নিতিন কাক্করকারের তত্ত্বাবধানে বানানো। তারোবা থেকে যদি চন্দ্রপুরা হয়ে কেউ নাগপুরে আসতে চান, তাহলে এই মোহারলি গেট পেরিয়েই চন্দ্রপুরা এসে ওয়াবারো ঝুটবড়ি হয়ে নাগপুরে আসতে হবে। মোহারলি গেট চন্দ্রপুরার কাছে পড়ে। চিমুর হয়ে ঢুকলে ঘুরতে কম হয়,
কিন্তু এখন অনেকদিন পথ বেশ খারাপ আছে। ৪৪ গাড়িতে বসেও যখন খারাপ মনে হলো তখন সত্যি বেশ খারাপ। তবে মোহাল্লি থেকে চন্দ্রপুরার পথের কিছুটা খারাপ, তবে বেশি দূর যেতে হয় না সেই খারাপ পথে। বলেইছি তো, আমরা শেষ বিকেলে গিয়ে পৌঁছালাম তারবাতে। পৌঁছে একজন গার্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম সার্কেলে চক্কর দিতে। তারবাতে সন্ধে ৭টার পরে গাড়ি চলাচল মানা, তবে প্রদীপ গাঙ্গুলি কনজারভেটরের গেস্ট তাকে না বলে কে ডায়। আমরা যখন গেছিলাম তখন যদিও নিতিন ছিলেন না। সেই সন্ধেতে বেরিয়ে সম্বর, চিতল এবং বাইসন বা গাউর দেখলাম অনেক। পরের দুদিন এবং রাতে একদল বুনো কুকুর বা ঢোল দেখলাম। তারা একটা হোঁতকা এবং বিরাট দাঁতাল শুয়োরকে ধরতে চেষ্টা করছে। সেই দাঁতালের দাঁত এবং জেদের কারণে বিফল মনোরথ হয়ে ইতিউতি ঘুরপাক খেতে লাগলো। দাঁতাল তাদের ছেড়ে ফেলে খুঁতখুত করে ছুটে চলে গেল। বাইরে থেকে দেখে তাকে অক্ষতই মনে হলো, কিন্তু আভ্যন্তরীণ আঘাত কি এবং কি তা নিয়ে আমরা মাথা খাটালাম না। দলবদ্ধ জঙ্গলি কুকুরদের আক্রমণ যে প্রতিহত করা যায় তাও অভাবনীয়। এদের হাত থেকে সে পালিয়ে বাঁচে। প্রদীপ্ত, সুদীপ্ত, সঞ্জীব এবং প্রদীপের দাদা গোরা সকলেই দেখলাম বন জঙ্গল ও বন্য প্রাণী সম্বন্ধে ওয়াকিবহল এবং নানা বিষয়ে অত্যন্ত উৎসুক। শুধুই তাস খেলতে বা মদ খেতে তারা জঙ্গলে যায় না, জঙ্গলকে জেনে ভালোবেসে যায়। খুবই ভালো লাগলো ওদের দেখে। বহু বছর পর বিদায়ী সূর্যের আলোতে একটা লেপার্ডকে জঙ্গলের সায়ন্ধকার পথ পেরোতে দেখলাম। খুব বড় নয়, তবে প্রাপ্তবয়স্ক বাঘের পায়ের দাগ দেখলাম অনেক জায়গায়। তবে সকালে, বিকেলে এবং সন্ধ্যেতে অনেক ঘোরাঘুরি করেও বাঘের দেখা পেলাম না। এবছরের শীতে একটি বাঘিনী তার 4টি বাচ্চাকে নিয়ে এই বনে ছিল। তার ভিডিও ফিল্ম দেখলাম গেস্ট হাউসের বসার ঘরে। ফিল্ম নিতিন কাক্কটকরেরই তোলা। ভারতীয় বাইসন, নীলগাই, সম্বর, জঙ্গল ক্যাট, চিতল, নাইটজার, ইয়েলো ওয়াল্টেড, ল্যাবডং দেখলাম প্রচুর। একদিন মোহাল্লির ইনফরমেশন সেন্টার দেখতে গেলাম সকালে। ভারী সুন্দরভাবে ভাবনা চিন্তা করে করে এবং গোন্দদের নানা ঐতিহ্য জেনে ও মেনে সেন্টারের ভিতর ও বাইরের পরিকল্পনা করেছেন কাক্কটকর সাহেব। পুরো সেন্টারটিকে একটি গোন্দ বালিকা যেন ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের, বা দেখাবে অন্যদের, এমন করেই তা বানানো হয়েছে। শুধু টাইগার রিজার্ভ বা বাফার জোনই নয়, বনের মধ্যে বসবাসকারী গোন্দ আদিবাসীদের জীবনযাত্রা, সমাজ, চোরা শিকারী ও বনকে ভালো না বাসা মানুষদের সম্বন্ধে সকলকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। খুবই সুন্দর লাগলো। পশ্চিমবঙ্গেও ভারতের অন্যত্র এবং আফ্রিকাতেও ইনফরমেশন সেন্টার দেখেছি বনে বনে অনেক, কিন্তু এটি অনন্য। ডিএফও নিতিন কাক্কটকরকে একটি চিঠি লিখব কলকাতা ফিরে, অভিনন্দন জানিয়ে। এখানের এই মহারাষ্ট্রের তারবাতে জন্তু জানোয়ারদের চেহারা অন্যরকম। বহু স্থানের আলওয়ারের সারিসকার বা বিহারের পালামোর বা বাংলার বক্সার বা মধ্যপ্রদেশের কানহার বা আসামের কাজিরাঙাতে একই বন্যপ্রাণীর চেহারা অন্যরকম। হাজারিবাগের নীলগাইদের চেহারা সত্যিই নীলচে। অনেক জায়গাতে নীলগাই হঠাৎ দেখলে সম্বর বলে ভুল হয়। তারবার নীলগাই ও সম্বর এবং বাইসন মানে গাউর, বিশেষ করে অল্প বয়সটাদের চেহারায় বেশ মিল আছে। এখানে অনেক লোহার খাঁচা আছে, হাইড আউট, সল্টলেক বা নুনি। ন্যাচারাল বা আর্টিফিশিয়াল, কুদরতি অথবা বানাউটি আছে। পশ্চিমবঙ্গের মহানন্দা স্যাংচুয়ারিতে যে একটা হাইড আউট দেখেছিলাম ন্যাচারাল সল্টলেকের ওপরে, তার মতো সুন্দর ও গভীর বনাবৃত হাইড আউট কমই দেখেছি। বন তো গভীর হবেই। হিমালয়ের পাদদেশের মিশ্র জঙ্গলের সঙ্গে রুখু মহারাষ্ট্রের তারবার মিল হবেই বা কি করে? তারবার সবচেয়ে দ্রষ্টব্য জিনিস ভূত গাছ বা ঘোস্ট্রি, কারুগাম গাছ। এমন অদ্ভুত গাছ পৃথিবীর কোথাও দেখিনি। আশ্চর্য সাদা রঙের কাণ্ড এবং ডালপালা সেই গাছগুলো। রাতের বেলায়, বিশেষ করে অন্ধকার রাতে দেখলে ভূত বলে মনে হতেই পারে।
যদিও ভূত মাত্রই যে সাহেবদের মতো ফর্সা হবেই তারও কোনো মানে নেই। আমাদের বাংলার কারিয়া পীরে তো ভূত নয় কি? কারু গাছের বটানিক্যাল নাম স্টেরকুলা ইউরেন্স, ঘোস্ট অব দ্য ফরেস্টও বলেন অনেকে। ওই কারু গাছের আঠা অনেক ওষুধ বিশুদ্ধ বানাতে কাজে লাগে। এই সময় এ গাছে একটাও পাতা নেই। ধবধবে অতিপ্রাকৃত কাণ্ড ও ডালপালা নিয়ে তারা সত্যিই ভূতের মতো দাঁড়িয়ে থাকে বনের ভিতরে। দুর্বলের হৃদয়ের মানুষ হঠাৎ দেখে অক্কাও পেতে পারে। এইসব বন মুখ্যত সেগুন আর বাঁশের। বাঁশ গাছে ফুল এলেই তার মৃত্যুর ঘণ্টা বাজে। এইসব অঞ্চলে 1982-83-তে সমস্ত বাঁশ গাছে ফুল এসে সব গাছ মরে যায়। এখন যে গাছ আমরা দেখছি সেই সব পুরনো বাঁশ গাছের বীজ থেকে হওয়া নতুন বাঁশ গাছ। এখানের বাঁশ মোটা হয় না পশ্চিমবঙ্গ বা আসামের বাঁশের মতো। এই রকম গাছ অমরকণ্টকের নিচের জঙ্গলে, বিশেষ করে অচানকামা স্যাংচুয়ারিতে দেখতে পাওয়া যায়। তোমার বড় মামা যেখান থেকে এনে তোমাদের শান্তিনিকেতনের মামার বাড়িতে লাগিয়েছিলেন, গোন্দ রাজাদের বানানো পথপাশের কালচে লাল পাথরের স্তম্ভগুলো বিস্ময়ের উদ্রেক করে। এই স্তম্ভগুলোর গায়ের আংটা থেকে দড়ি বা তার ঝোলানো থাকত। সেই ঘণ্টা বাজিয়ে রাজরানী চান্দা পর্যন্ত খবরাখবর দেয়া নেয়া করতেন ওরা। টেলিফোন আর কি। ইচ্ছে আছে এই গোন্দ রাজাদের সম্বন্ধে একটু পড়াশোনা করে কখনো লিখব কিছু। অচানকামারের গোন্দের নিয়ে যেমন লিখেছি অদল বদল উপন্যাসে। কানহারি মতো তারবা থেকেও গ্রাম তুলে নিয়ে ন্যাশনাল পার্কের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে 2টি গ্রামের গ্রামবাসীদের বের করে দেওয়া হয়েছে। অবশ্য অন্যত্র তাদের বসবাসের বন্দোবস্তও করা হয়েছে। মধ্যপ্রদেশের কানহার ধুদা নাইগেদের মতো এই মহারাষ্ট্রেও কত গোন্দ গ্রাম হারিয়ে গেছে। যেমন হারিয়ে গেছে আমাদের গ্রাম শহর, অধুনা বাংলাদেশ। আমাদের সেই শহর গ্রাম থাকলেও তাতে আমাদের আর কোনো অধিকার নেই, ফিরে তাকাবার উপায়ও নেই। তাই যখনই কোনো উৎখাত হওয়া গ্রামের কাছে আমি যাই, তখনই বুকের মধ্যেটা টনটন করে ওঠে। মোহালি থেকে অল্প দূরেই কোশলা বলে একটি জায়গা আছে, যেখানে বনবাংলোও আছে, কোশলা। তবে আমরা যেখানে আছি সেটি ভিআইপিদের জন্য সংরক্ষিত বাংলো। এখানে সন্ধে 6টা থেকে সকাল 6টা অনেক বনপথেই লুকোনো ক্যামেরা ফিট করা থাকে। পথের ধুলোর নিচ দিয়ে বিছিয়ে রাখা হয়। সে পথ দিয়ে যেই যাক না কেন, শিকারি বাঘ কি চোরা শিকারি, তার ছবি উঠে যায় ইনস্ট্যান্ট ক্যামেরাতে। পরদিন ভোরে বন বিভাগের কর্মীরা সেই ক্যামেরার ফিল্ম নিয়ে এসে ডেভেলপ করে দেখেন। অনেক জায়গায় ফ্ল্যাশ গানও জ্বলে ওঠে মুহূর্তের জন্য। তবে ধুরন্ধর চোরা শিকারীরা সেই ক্যামেরাই কখনো কখনো নিয়ে যায়। চিঠিটি ইনফরমেশনে ভরপুর হলো, যদিও কিন্তু সহজপাঠ্য হলো না বোধহয়। রোমান্টিক তো নয়। ইতি তোমার ডাহুক দাদা, যে এখন অন্য বনে। কুমুদিনীর ফোনের রিংটোন বাজা শেষ হলে তার গলা শোনা গেল, যেন অপ্সরার গলা, যেন অন্য কোনো গ্রহ থেকে বলছে, আধো আধো আদুরে আদুরে। নব্য ভাষাতে বলতে গেলে বলতে হয় খুবই সেক্সি গলা, রানী মুখার্জির গলার মতো। বলুন, কবে ফিরলেন নাগপুর থেকে, মানে আন্ধেরি তারবা থেকে? এই তো আজই দুপুরে। সকালে ভীষণ কুয়াশা থাকে, এখন তাই নাগপুর এয়ারপোর্টে বসে বসে শ্রান্ত হয়ে গেলাম। বসে বসে ভাবছিলাম কখন কলকাতা ফিরব, কখন কথা বলবো তোমার সঙ্গে কলকাতাতে। আহা, কতই ঢং করতে পারেন আপনি। আমার কথা ভেবে যেন ঘুম আসছিল না আপনার। সত্যিই আসছিল না ঘুম, লিটারেল। তবে ঘুম যখন আসে তখন যে স্বপ্নও আসে। जब नींद आए तो ख्वाब आए, जब ख्वाब आए तो तुम आए, पर तुम्हारी याद में ना नींद आए ना ख्वाब आए। মানে কি হলো? মানে হলো যখন ঘুম আসে তখন স্বপ্নও আসে, যখন স্বপ্ন আসে তখন তুমি আসো, আর তোমাকে যখন মনে করি তখন না ঘুম আসে না স্বপ্ন আসে। বাহ, কার লেখা শায়রি শুনি? ঠিক বলতে পারবো না, সম্ভবত সারমার সালানি।
সত্যি আপনি কত জানেন? অনেক তো জানতে চাইনি, স্বল্প কিছু জানতে চেয়েছিলাম। কত? এই ধরো, তোমার উরুসন্ধি কেমন দেখতে? আপনি ভীষণ অসভ্য। আমি যে সভ্য এমন দাবি তো কারোর কাছেই করিনি। তবে আমাকে অশান্তিনিকেতনী বললেও বলতে পারো, অসভ্য বলো না কখনো। কারণ তোমরা অসভ্য বলে যা কিছুই জানো তা জঙ্গলের বাসিন্দা বা শহুরে মানুষ যেই হোক, তাদের রূপ তোমরা জানো না। তারা তথাকথিত সভ্যদের চেয়ে অনেকই বেশি সভ্য। আজ সন্ধেবেলায় তোমাদের বাড়ি যাচ্ছি। তোমার মালিক কি বাড়িতে থাকবেন? আমি কি কারোর পোষা বেড়ালিনি? আমার কোনো মালিক নেই। আমি একবিংশ শতাব্দীর আলোকপ্রাপ্তা, উচ্চশিক্ষিতা, নিজস্ব শরীর মন সম্পন্ন একজন নারী। কারোর সেকলে বাঁধা নই আমি। হলোটা কি? তোমার জীবন সঙ্গীর সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছে? সে তো আদর্শ স্বামী। তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি ভব জলধিরত্নং সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম। তুমি চণ্ডীদাসের পীড়িতির ডেফিনেশন জানো? জলের উপর স্থলের বসতি, তাহার উপর ঢেউ, তাহার উপরে পীড়িতি বসতি, তাহা কি জানো এ কেউ? আপনার এত জ্ঞানের জন্যই আপনার কিছু হলো না। এখনো তো সময় যায়নি, এখনো হতে পারে। তাছাড়া অনেক ঘাটের জল খেয়ে এখন যে ঘাটে এসে ভিড়িয়েছি নৌকা, সেখান থেকে জীবনের এই অবেলাতে ব্যর্থ মনোরথ হয়ে ফিরবো বলে মনে হয় না। বাবা তারকনাথের সেবা লাগে মহাদেব বলে হাঁক দিতে দিতে সাদা হাফ প্যান্ট আর সাদা গেঞ্জি পরে বুকে হেঁটে হেঁটে তোমার দরজাতে পৌঁছে যেদিন হত্যা দিয়ে পড়ে হাঁক ছাড়ব, সেদিন পাড়া প্রতিবেশী জমা হয়ে যাবে। সেদিন আমাকে গাল পেরো না। আপনি একটা আশ্চর্য মানুষ। ট্রু টু ইয়োর সেলফ হতে পারেন না। আপনার এত ভেক, আপনি একটি বহুরূপী। এই তো আবার প্রমথ চৌধুরীকে স্মরণ করতে হচ্ছে। ইন্দিরা দেবী সেই বিচিত্র বীর্য পুরুষকে এইরকম অনুযোগী করেছিলেন। উত্তরে প্রমথ চৌধুরী বলেছিলেন, পৃথিবীতে ট্রু টু ওয়ানসেলফ হবার প্রধান বিপদ হচ্ছে অপর লোকে ভুল বোঝে, বহুরূপী মনে করে। একটিমাত্র পোজ অবলম্বন করে সেইটি আর পাঁচজনের চোখের সামনে দিনরাত ধরে রাখতে পারলেই মানুষের চরিত্রটা সহজ সরল থেকে। অন্তত আমার মতো লোকের পক্ষে তাই। আমাদের সরল নাম লাভ করতে হলে অসরল হওয়া আবশ্যক। কিন্তু আজকাল দিন পড়েছে এমনই যে আমাদের লোকে অজাত রূপে মন্দ লোক মনে করলে সহ্য হয়, কিন্তু হিপোক্রেট মনে করলে কিছুতেই সহ্য হয়। তবে আমাদের সকল চাঞ্চল্য, সকল চপলতার মধ্যেও একটা সুনির্দিষ্ট জিনিস অবশ্যই রয়েছে। সেটা ধরতে পারলেই আমাদের পুরো রকম ধরতে পারা যায়। আপনি এত বেশি পড়াশোনা করেছেন যে তাতে আপনার চরিত্রটি বিক্ষিপ্ত হয়ে গেছে। তুমি কোথায়? যেখানেই থাকো না কেন সন্ধেবেলাতে বাড়িতে থেকো। তোমার জন্য একটি শাড়ি আর এক শিশি ফিরদৌস আতর নিয়ে আজ পৌঁছে যাচ্ছি। আমি কলকাতাতে নেই, ছুটি নিয়েছি 7 দিনের। আমি এখন শান্তিনিকেতন এক্সপ্রেসে। সে কি, তুমি তো দেখছি পাঁকাল মাছ হয়েছ। ধরতে গেলেই কেবলই পিছলে চলে যাও। তাহলে আমিও কাল শান্তিনিকেতনে যাচ্ছি। শেষ যেদিন তোমার সঙ্গে দেখা হয়েছিল তুমি জিন্স পরে এসেছিলে। লক্ষ্মীটি, জিন্স পরো না তুমি। কেন? জিন্স পরলেই তোমার উরুসন্ধি ভাস্বর হয়ে ওঠে। তোমার উরুসন্ধির রোমশ কাঠবিড়ালিতে জড়িয়ে চুমু খেতে ইচ্ছে করে আমার। আমাকে কষ্ট দিয়ে কি তুমি আনন্দ পাও? আপনি একটু অসভ্য। আমি মোবাইল অফ করে দিচ্ছি। শান্তিনিকেতনে এলেও আমি দেখা করব না। দেখি, দেখা না দিয়ে না দেখিয়ে তুমি কি করে পালাও। শুনছো কুমুদিনী? কোনো শব্দ নেই। কুমুদিনী সত্যি মোবাইল অফ করে দিয়েছে। ডাহুকের মুখে এক আশ্চর্য হাসি ফুটে উঠল। ডাহুক না গেয়ে গেয়ে উঠল, হম নাড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, চলবে না। এতক্ষণ শুনছিলেন
বুদ্ধদেব গুহর লেখা কুমুদিনীর প্রথম পর্ব। এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।